আমি এই মুহূর্তে যে গ্যালারিটাতে আছি, এখানে হচ্ছে মূলত বিভিন্ন সময়ের যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো এখানে নিদর্শন হিসেবে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে হুসেনি দালানের কিন্তু একটা ডিজাইন বা নকশা। মুসলিম শাড়ির ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত যাকে বলা হয়, তার ব্যবহৃত একটি শাড়ি। আমরা এই মুহূর্তে যে গ্যালারিটাতে আছি, এটা হচ্ছে মূলত আমাদের সুন্দরবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উপস্থাপন। আমি এই মুহূর্তে যেই গ্যালারিটার ভিতরে প্রবেশ করেছি, এই গ্যালারিটা হচ্ছে মূলত নৌকা। ঠিক পাশেই দেখেন কত বিশাল বড় একটা নৌকা। আর ঠিক পাশে যে বাদ্যযন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সেতারা। আর এখানে দেখে মনে হচ্ছে যে এই সেতারাটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোনো একটা সময় ব্যবহার করতেন। আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘরের ঠিক সামনে। আর এর আগের ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি উত্তরা থেকে কিভাবে আসি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরে দেখার জন্য। তো আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর অবস্থিত হচ্ছে শাহবাগে, আর এই শাহবাগের ঠিক পাশেই কিন্তু হচ্ছে আবার রমনা পার্ক, এরপর হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, একই সাথে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। আর আমি এখন জাতীয় জাদুঘরের ভিতরে প্রবেশ করার জন্য একটা টিকিট কাটলাম। টিকিট মূল্য নিল হচ্ছে 40 টাকা। তো আমরা এখন ভিতরের দিকে যাব। জাদুঘরের ভিতরে কিন্তু ব্যাগ নিয়ে প্রবেশ করা যায় না, তো আমার সাথে কিন্তু ব্যাগ আছে। আমি এখন এখানে ব্যাগ রেখে যাব। ব্যাগ রেখে জাদুঘরের ভিতরে প্রবেশ করতে হয়। ঠিক আমার, যদি আপনারা কি ঘুরে দেখাই, ভিতরে প্রবেশ করার জন্য এই হচ্ছে গিয়ে গেট। গেট দিয়ে ভিতরে ঠিক আসার পরে হাতের ঠিক ডান দিকেই হচ্ছে গিয়ে এখানে ব্যাগ রাখার জন্য এই জায়গাটা। তো আপনাদের সাথে যদি ব্যাগ থাকে, ব্যাগ কিন্তু আপনারা এখানে রেখে যেতে পারেন। তো আমি এখন আমার ব্যাগটা এখানে রেখে তারপরে ভিতরের দিকে যাব। যেমনটা বললাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের জাতীয় জাদুঘরের ঠিক সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব জাতীয় জাদুঘরের ভিতরের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন, জাদুঘরের মাধ্যমে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম এবং বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাদুঘরের ঠিক সামনে, আর চেষ্টা করছি জাদুঘরের সামনের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। জাদুঘরের ভিতরে প্রবেশ করার সময় হাতের ডান দিকে এবং বাম দিকে আপনারা বেশ কিছু কামান দেখতে পাবেন। এই কামানগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এনে জাদুঘরের সামনে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিতরে প্রবেশ করার পরে সবার আগে আপনাকে স্বাগতম জানাবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আমাদের জাতীয় মাছের এখানে একটি ছবি আপনারা দেখতে পাবেন। এরপরে উপরের দিকে উঠেই প্রথম যেই কক্ষটা আপনারা দেখতে পাবেন, সেই কক্ষটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্রটার একটা সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জেলাকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনি যেই জেলা দেখতে চাইবেন সেই জেলায় আপনাকে দেখানো হবে। এর পরের কক্ষটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান বা দর্শনীয় স্থান, যেমন বান্দরবান, কক্সবাজার, একই সাথে হচ্ছে সিলেট। এই গ্যালারিটাতে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রা বা গ্রামীণ জীবনযাত্রা কেমন হয়ে থাকে সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি এই মুহূর্তে যে গ্যালারিতে আছি, এই গ্যালারিতে প্রবেশ করার পরে আপনার কাছে মনে হবে যে আপনি সিলেটের চা বাগানে আছেন। খুব সুন্দর করে কিন্তু এই গ্যালারিটাকে উপস্থাপন করা হয়েছে। এটার ঠিক পাশে যে গ্যালারিটা, এটা হচ্ছে কি, আবার আমি এটা আপনাদেরকে ঘুরে দেখাই যে আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্যটা, আমাদের গ্রাম বাংলার চিত্রকে এখানে উপস্থাপন করা হয়েছে। ঠিক দেখতে পাচ্ছি যে বাড়ির উঠোন, তারপর হচ্ছে কি একজন মহিলা এখানে ধান নিচ্ছে, তারপর এখানে হাঁস মুরগি দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর কিন্তু আমাদের জাতীয় জাদুঘরের ভিতরের দৃশ্যগুলো। এই পাশটাতে হচ্ছে কি আবার আমাদের বান্দরবানের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে বান্দরবানের পাহাড়ি মানুষের যে জীবনযাত্রার যে কষ্ট, আর তাদের যে পানির যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে এখানে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে তারা জিরি থেকে পানি সংগ্রহ করছে। আমি কিন্তু চাক্ষুষ সেটা সাক্ষী, যেহেতু আমি দীর্ঘদিন বান্দরবানে ছিলাম এবং বান্দরবানে আমি অনেক কাজ করেছি। তো আমি কিন্তু জানি যে তাদের সবচেয়ে বড় যে প্রবলেম, সেটা হচ্ছে কিন্তু পানির সমস্যা। আর আমাদের জাতীয় জাদুঘরের ভিতরে কিন্তু এটাকে খুব সুন্দর করে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি কখনো আসেন, একেবারে প্রথম গ্যালারিতে কিন্তু আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন।
এটাই হচ্ছে আমাদের সিলেট বিভাগের সৌন্দর্য। আপনারা হয়তো জানেন যে সিলেট বিভাগ হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, আর 4টি জেলা নিয়ে আমাদের সিলেট বিভাগ গঠিত। এই মুহূর্তে আমরা যেই গ্যালারিতে অবস্থান করছি এটা হচ্ছে সুন্দরবনের দৃশ্য। আপনারা হয়তো জানেন যে আমাদের সুন্দরবনে কিন্তু মায়াবী হরিণ রয়েছে। একই সাথে হচ্ছে সুন্দরবন বিখ্যাত হচ্ছে বাঘের জন্য, আর এই গ্যালারিতে সেই দৃশ্যগুলাই উপস্থাপন করা হয়েছে। আমরা এই মুহূর্তে যে গ্যালারিটাতে আছি এটা হচ্ছে মূলত আমাদের সুন্দরবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি কখনো আমাদের জাতীয় জাদুঘরে আসেন, আপনারা কিন্তু 2 নম্বর যে গ্যালারিটা রয়েছে, এই গ্যালারিতেই কিন্তু আপনারা সুন্দরবনের যে দৃশ্যগুলো বা সুন্দরবনের দৃশ্য কেমন হয়ে থাকে সেই দৃশ্যগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর বিশেষ করে হচ্ছে কি সুন্দরবনের মায়াবী হরিণ, তারপর হচ্ছে কুমির, বাঘ, সবকিছুকেই কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দরবন গ্যালারিতে আসলে মনে হবে আপনি সুন্দরবনের মধ্যেই প্রবেশ করেছেন। এভাবেই এই গ্যালারিটি তৈরি করা। এই গ্যালারিটা মূলত ছোট বাচ্চাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের। তাদের কাছে মনে হবে যে তারা সত্যিকার অর্থেই সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। এই গ্যালারিতে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন হরিণ, বাঘ, একই সাথে হচ্ছে বক। এছাড়াও সুন্দরবনে থাকে এ ধরনের আরও বেশ কিছু প্রাণীর আপনারা এখানে দেখা পাবেন। আমরা এরপরে যেই গ্যালারিটা দেখতে পাবো এটা হচ্ছে মূলত তিমি মাছের গ্যালারি। এছাড়াও এখানে আরও কিছু নিদর্শন রয়েছে। এই গ্যালারিতে আসার পরে আপনারা তিমি মাছের একটি কঙ্কাল দেখতে পাবেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখানে বেশ কিছু হাতি রয়েছে। এটা আসলে আমাদের আগামী প্রজন্মের যেসব ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে আসলে বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত এই গ্যালারিগুলো। অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো কি সত্যিকারের হাতি কিনা, আসলে কিন্তু এগুলো সত্যিকারের হাতি না, এগুলো বানানো। শুধুমাত্র বাচ্চাদেরকে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটা যে হাতি, এবং হাতি যে তার বাচ্চাকে সবসময় তার সাথে রাখে, তার কিন্তু একটি সুন্দর নিদর্শন কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন। তো যাই হোক, আমি এই মুহূর্তে আসি হচ্ছে হাতির গ্যালারিতে। আর হাতির গ্যালারিতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে হাতির দাঁত দেখতে পাবেন। হাতির দাঁত আমি এই মুহূর্তে যেই গ্যালারিটাতে অবস্থান করছি এটা হচ্ছে হাতির গ্যালারি। এই গ্যালারিতে আসলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু হাতি, তবে এই হাতিগুলো আসলে সত্যিকারের হাতি না। এছাড়াও এই গ্যালারিতে দেখতে পাবেন হাতির দাঁত। আমরা এই মুহূর্তে যে গ্যালারিতে প্রবেশ করছি এটা হচ্ছে বাংলাদেশের জনজীবন। মূলত আমাদের গ্রামীণ জীবন কীরকম হয়ে থাকে বা গ্রামীণ মানুষজন কী ধরনের পণ্য ব্যবহার করে তারই একটি নিদর্শন এখানে উপস্থাপন করা হয়েছে। আমি এই মুহূর্তে যে গ্যালারিটার ভিতরে প্রবেশ করেছি, এই গ্যালারিটা হচ্ছে মূলত নৌকা। ঠিক পাশেই দেখেন কত বিশাল বড় একটা নৌকা, যদি আমরা কত দূরে দেখাই। এই নৌকাটা কিন্তু অনেক বড়, এবং মূলত হচ্ছে গিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতাতে কিন্তু এই নৌকাগুলো দিয়েই কিন্তু কোনো একটা সময় নৌকা বাইচ প্রতিযোগিতা হতো। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে নৌকার গ্যালারিতে, আর বিভিন্ন ধরনের নৌকা কিন্তু এই গ্যালারিতে রয়েছে। আমি এই মুহূর্তে যেই গ্যালারিতে অবস্থান করছি এটা হচ্ছে নৌকার গ্যালারি। এখানে প্রবেশ করার পরে আপনারা এই নৌকাটি দেখতে পাবেন। আমি এই মুহূর্তে যে গ্যালারিতে অবস্থান করছি এটা হচ্ছে মূলত আমাদের দেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। আমরা জানি যে আমাদের বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন বসবাস করে। তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি বা তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিন্তু এই গ্যালারিতে কিন্তু উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি কখনো আমাদের জাতীয় জাদুঘরে আসেন এই দৃশ্যগুলাই দেখতে পাবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাংলাদেশের মাটির হাঁড়ি পাতিল, এরকম একটা গ্যালারি। আর এই গ্যালারিতে প্রবেশ করার পরে কিন্তু অনেক বড় একটা কিন্তু মাটির পাতিল দেখতে পাচ্ছি। এটা কি পাতিল না হাঁড়ি আসলে আমি জানি না এটা কি। আর পাতিলের হাঁড়ি তো মনে হয় একই। অনেক বড় একটা কিন্তু এখানে কিন্তু পাতিল দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু অনেক ছোট ছোট পাতিল রয়েছে, এগুলো সব হচ্ছে মাটির তৈরি। আমি এই মুহূর্তে যে গ্যালারিতে অবস্থান করছি এটা হচ্ছে মূলত হাতির দাঁতের নিদর্শন। বিশেষ করে হাতির দাঁত দিয়ে যেসব শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে তারই একটি নিদর্শন হচ্ছে এটা। এই গ্যালারিতে আসলে আপনারা এই চেয়ারটা দেখতে পাবেন।
আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই চেয়ারটা কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। হাতির দাঁত। এই মুহূর্তে যেই চেয়ারটি দেখতে পাচ্ছেন এই চেয়ারটি মূলত তৈরি করা হয়েছে হাতির দাঁত দিয়ে। এছাড়াও এই গ্যালারিতে আপনারা যেই নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন বা যেই হস্তশিল্পগুলো দেখতে পাচ্ছেন এ সবগুলোই কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। আর এই গ্যালারির নামই দেওয়া হয়েছে হাতির দাঁতের তৈরি হস্তশিল্প। আমি এই মুহূর্তে যেই গ্যালারিতে অবস্থান করছি এই গ্যালারিতে মূলত আপনারা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পাবেন। বলা চলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসব নিদর্শনগুলো সংরক্ষণ করে পরবর্তী সময়ে আমাদের জাতীয় জাদুঘরে এগুলাকে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা প্রথম ফ্লোর ঘুরে শেষ করেছি। মূলত এটা ছিল হচ্ছে দ্বিতীয় তলা বা লিফটের 1। এখন আমরা লিফটের 2 বা তৃতীয় তলায় প্রবেশ করব আর চেষ্টা করব তৃতীয় তলায় যেসব দর্শনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। তৃতীয় তলায় আসার পরে সবার আগেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন সময়ে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, যেগুলো আমাদের জাতীয় জাদুঘরে এখন সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি এই মুহূর্তে যে গ্যালারিটাতে আছি এখানে হচ্ছে মূলত বিভিন্ন সময়ে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো এখানে নিদর্শন হিসেবে রাখা হয়েছে, এবং বিভিন্ন সময় কিন্তু অস্ত্র আপনারা এখানে দেখতে পাবেন। আমি এই মুহূর্তে চেষ্টা করছি অস্ত্রগুলির বিভিন্ন দিশ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এখানে প্রত্যেকটা অস্ত্রের সামনে কিন্তু তার ডিসপ্লেতে কিন্তু তার বর্ণনা দেওয়া রয়েছে। একটু যদি আপনাদেরকে আমি ঘুরে দেখাই, এরকম অনেক ধরনের অস্ত্র কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর পুরো গ্যালারিটাই কিন্তু হচ্ছে কি অস্ত্রের বিভিন্ন সময়ে বিভিন্ন সৈনিক থেকে শুরু করে, তারপর হচ্ছে সেনাপতি থেকে শুরু করে প্রধান সেনাপতি যেসব অস্ত্র ব্যবহার করতেন বা রাজা বাসারা যেসব অস্ত্র ব্যবহার করতেন তার সবগুলোই কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে। আর এই মুহূর্তে আমি আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে আসার পরে অস্ত্রগুলো দেখছি আর ভাবছি কত মানুষকেই না কিন্তু এই অস্ত্রগুলো দিয়ে কিন্তু হত্যা করা হয়েছে। তো মানুষের রক্ত না জানি এই অস্ত্রগুলোতে লেগে আছে। তো এই মুহূর্তে যেমনটা বললাম, আমি যে গ্যালারিটাতে আছি এটাতে মূলত হচ্ছে কি বিভিন্ন সময় যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলোকে এখানে নিদর্শন হিসেবে রাখা হয়েছে। তো আপনারা যদি কখনো আমাদের জাতীয় জাদুঘরে আসেন আপনাদেরকে 3 নাম্বার ফ্লোরে চলে আসতে হবে, বা 3 তলাতে আসলে কিন্তু অস্ত্রের যেই গ্যালারিটা সেই গ্যালারিটা আপনারা দেখতে পাবেন। আমি এই মুহূর্তে এই অস্ত্রগুলো ঘুরে দেখছি আর চেষ্টা করছি আপনাদেরকেও ঘুরে দেখানোর জন্য। আমাদের জাতীয় জাদুঘরের তৃতীয় তলায় আসলে আপনারা এই অস্ত্রগুলো দেখতে পাবেন। মূলত বিভিন্ন সময়ে এই অস্ত্রগুলো দিয়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করা হতো। যুদ্ধের সময় তারা যে শুধুমাত্র তলোয়ার ব্যবহার করত তা কিন্তু না, একই সাথে হচ্ছে তারা এই ছোট ছুরিগুলোও কিন্তু তাদের সাথে রাখত। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে একই সাথে বিভিন্ন তলোয়ার, ছুরি, তারপর হচ্ছে বল্লম, তীর, ধনুক সব কিছু দিয়েই খুব সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। এছাড়াও এই গ্যালারিতে আপনারা আধুনিক সময়ে ব্যবহৃত অস্ত্রগুলোও দেখতে পাবেন, যেমন পিস্তল বা বন্দুক।
আমরা এই মুহূর্তে যে গ্যালারিটাতে আছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিকৃতি এবং বিভিন্ন সময়ে রাজা বাসাদের ব্যবহৃত, একই সাথে হচ্ছে ওই সময়কার বিভিন্ন ধাতব পদার্থ কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সংস্করণ করা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে হোসেনি দালানের কিন্তু একটি ডিজাইন বা নকশা, এটা রৌপ্য দিয়ে তৈরি করা। ঠিক আবার একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন হচ্ছে আমাদের আহসান মঞ্জিলের কিন্তু একটি ডিজাইন বা নকশা। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রৌপ্য দিয়ে তৈরি করা ভাগার সিংহের লড়াই। একই সাথে এর এখানে একটি কিন্তু আমরা সিন্দুক দেখতে পাচ্ছি, একই সাথে হচ্ছে এখানে কিন্তু একটা ঘন্টা দেখতে পাচ্ছি। আর যেমনটা বলছিলাম যে আহসান মঞ্জিলের কিন্তু একটি ডিজাইন বা নকশা এখানে রয়েছে যেটা রৌপ্য দিয়ে তৈরি করা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রৌপ্য দিয়ে তৈরি করা হোসেনি দালানের একটি ডিজাইন বা নকশা। এছাড়াও এখানে রয়েছে আহসান মঞ্জিলের রৌপ্য দিয়ে তৈরি করা একটি ডিজাইন বা নকশা। মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে এই ডিজাইন বা নকশাগুলোকে উদ্ধার করে পরবর্তী সময়ে আমাদের জাতীয় জাদুঘরে এনে রাখা হয়েছে। এই গ্যালারিতে মোটামুটি আপনারা যে কয়টি নিদর্শন দেখতে পাচ্ছেন তার সবগুলোই হচ্ছে রৌপ্য দিয়ে তৈরি করা। এটা হচ্ছে আহসান মঞ্জিলের রৌপ্য দিয়ে তৈরি করা একটি ডিজাইন বা নকশা। এছাড়াও এই গ্যালারিতে আপনারা এমন আরও অনেক ডিজাইন বা নকশা দেখতে পাবেন যেগুলোকে তৈরি করা হয়েছিল রৌপ্য দিয়ে। এই মুহূর্তে আমরা যে শোকেসটি দেখতে পাচ্ছি এগুলো মূলত ঘরের শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হতো। এটিও রৌপ্য দিয়ে তৈরি করা। এছাড়াও এখানে আরও বেশ কিছু শোকেস ছিল যেগুলো মূলত ঘরের শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হতো। আমাদের জাতীয় জাদুঘরের আমি এই মুহূর্তে যেই গ্যালারিটাতে আছি এই গ্যালারিটাতে মূলত আপনারা বিভিন্ন ধরনের বাদ্যের যন্ত্র দেখতে পাবেন। তা আমি আসলে এখানে অনেক বাদ্যযন্ত্রের সাথে কিন্তু নিজেও পরিচিত না। এটার নাম কিন্তু আমি জানি, এটাকে মনে হয় তবলা বলে, এটাকে মনে হয় তবলা। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৩ নম্বর ফ্লোরে। ৩ নম্বর ফ্লোরে আসলেই আপনারা দেখতে পাবেন বাদ্যযন্ত্রের গ্যালারি। মূলত এই গ্যালারিতে আপনারা অনেক পুরনো দিনের যন্ত্রপাতি দেখতে পাবেন যেগুলো বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গিয়েছে। এমনই একটি বাদ্যযন্ত্র হচ্ছে গ্রামোফোন, যেটা আপনারা দেখতে পেলেন। এছাড়াও এখানে রয়েছে সেতারা। এখানে বেশ কয়েকটি সেতারা দেখতে পেয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও কিন্তু সেতারা বাজাতেন। আমার ঠিক পাশে যে বাদ্যযন্ত্রটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সেতারা। আর এখানে দেখে মনে হচ্ছে যে এই সিতারাটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোনো একটা সময় ব্যবহার করতেন, বাট আমি শিওর না। এখানে সিতারাটা রয়েছে আর ঠিক উপরেই কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি দেওয়া রয়েছে। তো এটা কি উনি যেটা ব্যবহার করতেছেন এটা কি সেটাই কিনা, এখানে কিন্তু ডিসক্রিপশন এই ধরনের কোনো কথাই বলা নেই। আমার কাছে এখানে আসার পরে যে জিনিসটা মনে হয়েছে এখানে যদি নামগুলো দেওয়া রয়েছে, এটা কত সালে পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, বা এই তলোয়ার গুলো কে ব্যবহার করেছে, বা এখানে আমরা এখন যে বাদ্যযন্ত্রগুলো দেখতেছি এই বাদ্যযন্ত্রগুলো কারা ব্যবহার করেছে, এই ধরনের কোনো ডিসক্রিপশনই নেই। বা যারা এখানে আছে ওনাদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু ওনারা কিন্তু আহামরি কিছুই বলতে পারছে না। আমার কাছে এই জিনিসটা কিন্তু ভালো লাগেনি। আমি এখানকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে প্লিজ এই জিনিসটাকে আরো একটু ডেভেলপ করার চেষ্টা করেন। বিশেষ করে আমরা যারা আসছি আমরা তো এগুলো সম্পর্কে ভালো জানি না, বা আমাদের গাইডলাইন করার মতো এখানে কেউ নাই আমাদের। এটা আসলে কোনটা কে ব্যবহার করেছে বা কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আর একটু সুন্দর করে ডিসক্রিপশন গুলো দিলে কিন্তু আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। এই গ্যালারিতে আসলেই আপনারা দেখতে পাবেন হারমোনিয়াম, তবলা, ঢোল সহ আরও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।
এছাড়াও এখানে উপজাতি এবং পাহাড়িদের ব্যবহৃত অনেক বাদ্যযন্ত্র আপনারা দেখতে পাবেন। এই গ্যালারিতে আসার পরে আপনারা শুধুমাত্র যে বাদ্যযন্ত্র দেখতে পাবেন তা কিন্তু না, একই সাথে জানতে পারবেন আমাদের হারিয়ে যাওয়া অনেক ইতিহাস এবং ঐতিহ্য। এখানে এমন কিছু বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো এখন আর হয়তো ব্যবহারই করা হচ্ছে না। আমাদের গ্রামীণ সংস্কৃতিতে ব্যবহৃত অনেক বাদ্যযন্ত্র এই গ্যালারিতে আপনারা যেমন দেখতে পাবেন, একই সাথে হচ্ছে আধুনিক সময়ে ব্যবহৃত অনেক বাদ্যযন্ত্র এখানে রয়েছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল হচ্ছে এই গ্যালারিটি। আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে বাদ্যযন্ত্রের গ্যালারিটি ঘুরে দেখাতে। তো যেমনটা বলছিলাম, আমি মুহূর্তে আসি হচ্ছে বাদ্যযন্ত্রগুলো যেখানে রাখা হয়েছে। এখানে আসার পর আপনারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দেখতে পাবেন, কিন্তু আমার পাশে এখানে চারটে তবলা দেখতে পাচ্ছি। বাট এটার নাম কি আমি কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। এটার নাম জানি, বাট এই মুহূর্তে যেটা ভেবে রেখেছি সেটা আমি বলতে পারবো না। তো এরকম অনেক ধরনের কিন্তু বাদ্যযন্ত্র আপনারা এখানে দেখতে পাবেন। জাদুঘর ঘুরে দেখতে দেখতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি চাইলে বিশ্রামাগারে কিছু সময় বিশ্রাম করে নিতে পারেন। আর যদি আপনার বই পড়তে ভালোবাসেন তাহলে আপনি এখান থেকে বই নিয়েও পড়তে পারেন। এখানে ছোট্ট একটি লাইব্রেরি রয়েছে, একই সাথে হচ্ছে দর্শনার্থীদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বিশ্রামাগার। বিশ্রামাগারের পরেই ছিল হচ্ছে বস্ত্রের গ্যালারি। আর এই গ্যালারিতে আসলে আপনারা জামদানি শাড়ি সহ আমাদের এই উপমহাদেশে ব্যবহৃত আরও বিভিন্ন ধরনের শাড়ি দেখতে পাবেন। আমি মুসলিম শাড়ির গল্প অনেক শুনেছিলাম, আর সেটা আমাদের জাতীয় জাদুঘরে গিয়েই প্রথম দেখার সৌভাগ্য হলো। আপনারাও নিশ্চয়ই মুসলিম শাড়ির গল্প সবাই শুনেছেন। এটা হচ্ছে আমাদের দেশ থেকে হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য, যেটা বর্তমানে আমাদের জাতীয় জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। মুসলিম শাড়ির ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ব্যবহৃত একটি জামদানি শাড়ি। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এখানে হচ্ছে মূলত বস্ত্রের যে শিল্প রয়েছে তারই এই গ্যালারিটা। তবে এখানে আসার পর আমার কাছে যে জিনিসটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে, এখানে আসার পর আপনারা কিন্তু মুসলিম শাড়ি দেখতে পাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একটা ঐতিহ্যবাহী শাড়ি ছিল হচ্ছে মুসলিম শাড়ি, যেটা শুধুমাত্র আমাদের এই উপমহাদেশে কিন্তু তৈরি করা হতো, বিশেষ করে বাংলাদেশে তৈরি করা হতো। মুসলিম শাড়ির ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত যাকে বলা হয়, তার ব্যবহৃত একটি শাড়ি। আমি এই মুহূর্তে যে গ্যালারিটাতে অবস্থান করছি এটা হচ্ছে নকশি কাঁথার গ্যালারি। বাঙালি নারীদের কিন্তু একটা ঐতিহ্য ছিল, তারা কিন্তু প্রত্যেকদিন বিকেলে কিন্তু সবাই মিলে দলবদ্ধ হয়ে বা বৃষ্টির দিনগুলোতে কিন্তু তারা কিন্তু ঘরের মধ্যে বসে কিন্তু কাঁথাগুলোতে কিন্তু বিভিন্ন নকশা বা ডিজাইন করে কিন্তু তারা এই ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলতেন। তো আমরা এখন যে গ্যালারিতে আছি এটা হচ্ছে নকশি কাঁথার গ্যালারি। অনেক নকশি কাঁথা আপনারা এখানে দেখতে পাবেন। এক একটা নকশি কাঁথাতে কিন্তু অনেক ইতিহাস, অনেক গল্প কিন্তু জড়িত। প্রত্যেকটা সুইয়ের গাঁথুনিতেই কিন্তু তাদের অনেক কথা, অনেক দুঃখ, অনেক কষ্ট কিন্তু লুকায়িত ছিল। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আসি হচ্ছে নকশি কাঁথার গ্যালারিতে। এই খাটটা একবার দেখেন যে কত উপরে কিন্তু ভূমি থেকে এই খাটটা, আর এটাতে তারা উঠতো কিভাবে। তো এগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ি ব্যবহার করতো। আর তারা যে অনেক লম্বা ছিল তা কিন্তু না, এগুলাতে ওঠার জন্য তারা এক ধরনের সিঁড়ি ব্যবহার করতো এবং এটা ভূমি থেকে কিন্তু অনেক উপরে। তবে এগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং অনেক নান্দনিক। এই খাটগুলোকে দেখলেই বোঝা যায় তখনকার মানুষ কতটা রুচিশীল ছিলেন।
আমি এই মুহূর্তে যেই গ্যালারিতে অবস্থান করছি এটা হচ্ছে মূলত আসবাবপত্রের গ্যালারি। এই গ্যালারিতে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সময়ে ব্যবহৃত আসবাবপত্রগুলো, যার মধ্যে অন্যতম হচ্ছে এই খাটগুলো। এই খাটগুলো আসলে নকশা এবং ডিজাইনে অনন্য। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে এই খাটগুলো আসলে কত সময় নিয়ে তৈরি করা হয়েছিল। আর তৎকালীন সময়ের জমিদার শ্রেণীর মানুষজনই এই খাটগুলো ব্যবহার করত। এই ছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন বাড়ির সদর দরজায় ব্যবহার করা হতো এমন কিছু গেট, একই সাথে অন্দরমহলে ব্যবহার করা হতো বা নারীদের পর্দার ব্যবহার করা হতো এ ধরনের কিছু গেটও আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়াও এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের চেয়ার। এই চেয়ারগুলোর ডিজাইন বা নকশা কিন্তু অনন্য, দেখেই বুঝতে পারছেন। আর এখানে বেশিরভাগ আসবাবপত্রের মধ্যেই কিন্তু বিভিন্ন প্রাণীর ছবি আপনারা দেখতে পাবেন। যেমন এই ডেকিগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোও কিন্তু বিভিন্ন প্রাণীর আকৃতিতে তৈরি করা হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের তৃতীয় তলায়। তৃতীয় তলার একেবারে শেষ প্রান্তে আপনারা দেখতে পাবেন আমাদের ৬০ জন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য। বাংলাদেশ জাতীয় জাদুঘরের তৃতীয় তলা ঘুরে দেখা শেষ করে আমি এই মুহূর্তে চলে এসেছি চতুর্থ তলায়। আর এই মুহূর্তে চেষ্টা করব আপনাদেরকে চতুর্থ তলার বিভিন্ন দৃশ্য ঘুরে দেখাতে। চতুর্থ তলা ঘুরে দেখা শেষ করে আমি এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ফার্স্ট ফ্লোরে বা নিচের ফ্লোরে। এখানে আসার পরে আপনারা ছোট্ট একটি দোকান দেখতে পাবেন, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটাও করতে পারেন। আমি এই মুহূর্তে জাতীয় জাদুঘর থেকে বের হয়ে চলে আসলাম। আর আমি চেষ্টা করেছিলাম আজকের ভিডিওতে আমাদের জাতীয় জাদুঘরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আসলে এক ভিডিওতে পুরো জাদুঘর ঘুরে দেখানো কখনোই সম্ভব নয়, কারণ এটা অনেক বড় একটা জাদুঘর এবং এখানে অনেক গ্যালারি রয়েছে। যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে দেখাতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখতে দেখতে আমি এই মুহূর্তে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিতরে অনেক নিদর্শন রয়েছে। একই সাথে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর ভিজিট করার পরে আপনারা জানতে পারবেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে। বাংলাদেশ জাতীয় জাদুঘর ভ্রমণ করার আগে অবশ্যই মনে রাখবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার। এছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে বাংলাদেশ জাতীয় জাদুঘর খোলা থাকে। শুক্রবার বাংলাদেশ জাতীয় জাদুঘর খুলে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।